হ্যালো রেলওয়ে অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অধিকারস গুগল। তো আজকে আমরা রেলে গ্রুপ ডি এর থেকে প্রিভিয়াস ইয়ারের থেকে 50টা কোশ্চেন নিয়ে এসেছি। আজকে আমরা 50টা কোশ্চেন এই ক্লাসে কভার করব, ঠিক আছে? আচ্ছা চলো ফার্স্ট কোশ্চেন দেখা যাক কি বলেছে। এ ফাদার ইজ প্রেজেন্টলি 3 times হিজ ডটার্স এজ, আফটার 10 years হি উইল বি টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ হার, ফাইন্ড দ্য ডটার্স প্রেজেন্টেজ। কি একজন বাবার বয়স তার পুত্রীর থেকে 3 গুণ, তাহলে 10 বছর পরে যদি বাবার বয়স পুত্রীর দ্বিগুণ হয় তাহলে পুত্রীর বর্তমান বয়স কত? আচ্ছা সবার আগে দেখিনি ফাদার্স ইজ টু ডটারের রিলেশনটা কি, মানে অনুপাতটা কি 3:1। 3 গুণ বলেছে 10 বছর পরে, মানে আফটার 10 years তাদের অনুপাতটা কি বলে দিয়েছে, তাদের অনুপাতটা বলেছে 2:1, মানে ডবল। এবার দেখো ডিফারেন্স, তখন বাবার সাথে পুত্রীর যা ডিফারেন্স ছিল এখন নিশ্চয়ই বাবার সাথে পুত্রীর সেম ডিফারেন্স হবে, বয়সের ডিফারেন্স তো চেঞ্জ হয় না। কিন্তু এখানে দেখো 3 থেকে 1 মানে 2 ইউনিটের ডিফারেন্স, এখানে আমার 2 থেকে 1 এটা আমার 1 ইউনিটের ডিফারেন্স, তাহলে দুটো ডিফারেন্স তো আলাদা হয়ে গেল। আমরা 1 করব, কি করে করব? এই 1টাকে 2 করার জন্য কি করব, 2 দিয়ে গুণ করব। তাহলে এই রেশিওটাকে আমরা 2 দিয়ে গুণ করে দিই, কত 2 দুগুণী 4, 2 1 2, ঠিক আছে? এবার আমি দেখতে পাচ্ছি প্রেজেন্টে তাদের অনুপাত ছিল 3:1, 10 বছর পরে তাদের অনুপাত হয়ে গেছে 4:2। তাহলে কত বেড়েছে? 3 থেকে 4 হয়েছে 1 ইউনিট বেড়েছে, আবার 1 থেকে 2 হয়েছে 1 ইউনিট বেড়েছে, আর আমার অরিজিনাল বেড়েছে 10 বছর। তাহলে আমি বলতে পারি 1 ইউনিট সমান সমান 10 বছর। তাহলে আমার কি বলেছে, পুত্রীর বর্তমান বয়স কত? পুত্রীর বর্তমান বয়স আমার তাই চেয়েছে, 1 ইউনিটের ভ্যালু চেয়েছে, তাহলে পুত্রীর বর্তমান বয়স কত? 10 বছর, মানে 4 নম্বর অপশনটা আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? পরের প্রশ্ন, এ ইজ টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ বি, বি ইজ 1/3 অ্যাজ ওল্ড অ্যাজ সি, দ্য সাম অফ দ্য এজেস অফ এ বি সি ইজ 42 ইয়ার্স, ফাইন্ড দ্য সাম অফ দ্য এজেস অফ এ অ্যান্ড বি কত? আচ্ছা এ বলেছে বি এর ডবল, তাহলে 2b, বা এখান থেকে বলতে পারি a/2 সমান সমান বি। তারপরে কি বলেছে, বি সমান সমান সি এর 1/3, তাহলে c/3। ওকে, এখান থেকে আমি যদি সবকটাকে একসাথে করি a/2 সমান সমান বি সমান সমান c/3। যখন আমাদের এরকম থাকে, মানে কোনো ওপরের যেগুলো আসে তার সাথে যদি কোনো কোএফিসিয়েন্ট গুণ না থাকে, তাহলে এখান থেকে আমরা a:b:c একবারে কি বলতে পারি 2, বি এর তলায় 1 আছে 1, সি এর তলায় 3 আছে 3, এটা আমাদের অনুপাত। এবার কি বলেছে, দ্য সাম অফ দ্য এজেস অফ এ বি সি ইজ 42 ইয়ার্স, মানে এ বি সি এর বয়সের যোগফল 42। এখান থেকে আমি যদি বলি এর বয়স 2 ইউনিট, বি এর বয়স 1 ইউনিট, সি এর বয়স 3 ইউনিট, তাহলে তিনজনের সমষ্টি কত? 3 1 4 5 6, 6 ইউনিট সমান সমান আমি 42 বছর বলতে পারি। তাহলে 1 ইউনিট সমান সমান কত? 6 7 42 7। আমাকে কি বলেছে, দ্য সাম অফ দ্য এজেস অফ এ অ্যান্ড বি, এ আর বি এর বয়সের সমষ্টি কত? এর বয়স 2 আর বি এর বয়স যদি 1 হয় সমষ্টি কত? 3। 1 এর ভ্যালু যদি 7 হয় 3 এর ভ্যালু কত? 3 7 21, মানে অ্যান্সার কোনটা? 21 ইয়ার্স, মানে 3 নম্বর অপশনটা আমাদের সঠিক উত্তর। ওকে চলো নেক্সট কোশ্চেন, রাজ ও তার বোনের গড় বয়স 8 বছর, রাজের বয়স যদি 10 বছর হয় তাহলে তার বোনের বয়স কত? এটা তো একদম সোজা ব্যাপার একটা, কি রাজ আর তার বোনের বয়সের সমষ্টি, না অ্যাভারেজ বলেছে। অ্যাভারেজ মানে কি দুজনের বয়সের সমষ্টিকে 2 দিয়ে ভাগ করলে অ্যাভারেজে যায়, এটা কত? 8 বলেছে। তাহলে রাজ আর তার সিস্টার্স এর বয়সের যোগফল কত? 8 2 16। এখান থেকে বলে দিয়েছে রাজের বয়স 10 বছর, তাহলে স্যার সিস্টার্স এর বয়স কত হবে, তার বোনের বয়স কত হবে? 10-এর সাথে 6 যোগ করলে আমার 16 আসে, তাহলে অ্যান্সার কত? 6, মানে 3 নম্বর অপশনটা সঠিক উত্তর, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন, 2000 সালে মনু তার বোনের বয়সের 3 গুণ ছিল। মনু তার বোন মানে কি সিস্টার্স লিখছে, হ্যাঁ এস, 3 গুণ ছিল 3:1। 2010 সালে তিনি তার চেয়ে 24 বছরের বড় ছিল। 2010 সালে মনু কি ছিল? মনু ছিল 24 বছরের বড়, তাহলে মনু সমান সমান সিস্টার্স এর সাথে 24 লিখে দিলাম। তাহলে 2010 সালে মনুর বয়স কত? আচ্ছা এখানে দেখো 2010 সালে বলেছে তিনি তার থেকে 24 বছরের বড়, কিন্তু 2000 সালে যে তখন তো সে তার 24 বছরেরই বড় হবে, ডিফারেন্সটা তো সবসময় সেমই হয়। তাহলে ডিফারেন্স যখন সেম, আমি এখান থেকে বলতে পারি 3 থেকে 1 বাদ দিলে 2 ইউনিট, এটা সমান সমান আমাদের 24। তাই এটা সমান সমান যদি 24 হয়, 1 সমান সমান কত? 12 2 24। তার মানে কার বয়স হচ্ছে? মনুর বয়স। মনুর বয়স কত? 3 ইউনিট, তাহলে 3 সমান সমান 3 12 36। ওকে, তাহলে 2000 সালে মনুর বয়স ছিল আমার 36 বছর, তাহলে 2010 সালে মনুর বয়স কত হবে? এর সাথে 10 যোগ করে দেবো, মানে 46 বছর, মানে কোনটা? 2 নম্বর অপশনটা আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন, দুই ভাই বোনের বয়সের পার্থক্য 7 বছর, তাদের বয়সের যোগফল যদি 21 বছর হয় তাহলে ছোট ভাই বা বোনের বয়স কত? আচ্ছা যখন আমাকে এরকম ডিফারেন্স দিয়ে দেবে আর আমাকে সাম দিয়ে দেবে, তখন আমার দেখতে হবে বড় জনের বয়স হয়েছে না ছোট জনের বয়স হয়েছে। যদি বড় জন মানে এল্ডারের বয়স চায়, তখন আমরা কি করব? ডিফারেন্সের সাথে সাম যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, অ্যান্সার বেরিয়ে যাবে। আর যখন আমার ইয়ংগেস্ট চাইবে,
তখন আমরা সাম থেকে ডিফারেন্সটা বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবো, আমাদের অ্যান্সার চলে আসবে। সাম কত 21, ডিফারেন্স কত 7, বিয়োগ করলাম ডিভাইডেড 2, 21 থেকে 7 বাড়লে কত হয় 14, 14কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 7, তাহলে অ্যান্সার কত 7, মানে আমার 2 নম্বর অপশনটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে। আর যদি বড় জনের চেয়ে তাহলে কত হতো 21 আর 7 কত হতো 28, 28কে 2 দিয়ে ভাগ করলে কত হতো 14, সেটা হচ্ছে বড় ভাইয়ের বয়স। বড় ভাই বা বোন যেই হোক, বড় জনের বয়স কত 14 বছর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। If twice the son's age is added to the father's age, the sum is 34 years. মানে কি টুয়াইস দ্য সন, আমি ধরছি পুত্রের বয়স এস বছর, তাহলে টুয়াইস দ্য সন 2s বছর যোগ এফ সমান সমান কত 34। তারপরে কি বলেছে ইফ 1.5 টাইমস দ্য ফাদার্স এজ অ্যাডেড টু দ্য সন, তারপরে কি বলেছে সনের সাথে 1.5 টাইম দ্য ফাদার্স এজ করলে কত হচ্ছে, এটা 45 বছর হচ্ছে। তাহলে বলেছে বাবার বয়স কত বা পিতার বর্তমান বয়স কত বা নর্মাল বয়স কত, যাই হোক পিতার বয়স কত দিয়েছে। আচ্ছা দেখো, এখান থেকে আমার যদি পিতার বয়স বের করতে হয় তাহলে এসটা ক্যান্সেল করতে হবে। এস ক্যান্সেল করার জন্য কি করতে হবে, নিচের ইকুয়েশনটায় শুধু এস আছে, ওপরটাতে 2s আছে, 2s থেকে আমি যদি 2s বাদ দিই তাহলেই আমার ক্যান্সেল হয়ে যায়। তাহলে নিচেরটাকে আমি 2 দিয়ে গুণ করে দিলাম, কত হয়ে যায় 2s প্লাস 1.5 এর ডবল কত 3f সমান সমান 45 এর ডবল 90। ঠিক আছে, এই দুটো ইকুয়েশন কিন্তু সেম। তাহলে আমি মাঝেরটা আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, হয়ে গেল, মাঝেটা মোছা গেল। এবার দেখো, আমরা যদি ওপরের ইকুয়েশনটাকে থেকে নিচের ইকুয়েশনটা বাদ দিই তাহলে 2s ক্যান্সেল হয়ে গেল, এফ এর থেকে 3f বাদ দিলে -2f, আর 34 থেকে 90 বাদ দিলে কত হয় 40 থেকে বাদ দিলে 50, 56 -56। হ্যাঁ, তাহলে 2f সমান সমান 56, f সমান সমান কত 28 দুগুণী 56। তাহলে পিতার বয়স কত 28, মানে কোনটা 2 নম্বর অপশনটা আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। সুমনের বর্তমান বয়স ভেঙ্কটের বয়সের দ্বিগুণ। তাহলে সুমন আর ভেঙ্কট দিয়েছে, সুমনের বয়স দ্বিগুণ, ভেঙ্কটের বয়স অর্ধেক। 12 বছর পরে ভেঙ্কটের বয়স যদি 21 বছর হয়, আচ্ছা 12 বছর পরে ভেঙ্কটের বয়স 21 বছর, তাহলে অ্যাট প্রেজেন্টে ভেঙ্কটের বয়স কত হবে, 21 থেকে 12 বাদ দেবো, 21 থেকে 12 বাদ দিলে কত হয় 9 বছর। তাহলে এখন ভেঙ্কটের বয়স কত 9 বছর, তাহলে সুমনের বর্তমান বয়স চেয়েছে। ভেঙ্কটের বয়স এখান থেকে আমি কত পাচ্ছি 1 ইউনিট, 1 ইউনিট সমান সমান আমি বলতে পারি 9। যদি 1 ইউনিটের ভ্যালু 9 হয় তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে 9 দুগুণী 18। তাহলে অ্যান্সার কত হয়ে গেল, ভেঙ্কটের বয়স যদি 9 বছর হয় তাহলে সুমনের বয়স হবে 18 বছর, মানে 1 নম্বর অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, দেখো খুব সিম্পলি ভাবে হয়ে যাচ্ছে আমাদের, মানে মুখে মুখেই হয়ে যাচ্ছে কিছু কিছু অঙ্ক। ওকে, চলো নেক্সট। এ এবং বি এর বয়সের অনুপাত 5:9, A:B বলে দিয়েছে 5:9। 7 বছর পরে বি এর বয়স হবে 52 বছর, তাহলে 7 বছর পর বি এর বয়স 52, তাহলে বি এর অ্যাট প্রেজেন্ট বয়স কত, 52 থেকে 7 বাদ দেবো, মানে 45 বছর। তাহলে 6 বছর আগে এ এর বয়স কত ছিল, আচ্ছা বি এর বয়স তো আমি পেয়ে গেলাম 45 বছর, আর এখান থেকে আমি বি এর বয়স কত পাচ্ছি 9 ইউনিট। তাহলে 9 সমান সমান যদি 45 হয়, মানে কত গুণ হচ্ছে 5 গুণ হচ্ছে, তাহলে 5 সমান সমান কত হবে 5 5 25 বছর। তাহলে এ এর বর্তমান বয়স 25 বছর, তাহলে 6 বছর আগে বয়স কত হবে 6 বিয়োগ করে দেবো, মানে 19 বছর, মানে কোনটা আমাদের 1 নম্বর অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। 1 বছর আগে একজন ব্যক্তির বয়স তার মেয়ের চেয়ে 7 গুণ ছিল। 1 বছর আগে মানে -1 করে দিলাম, 1 বছর আগে তাদের বয়স কত ছিল 7 গুণ 1, তাহলে 7:1 ব্যক্তির সাথে মানে ম্যানের সাথে তার ডটারের বয়সের রেশিও। এখন তার বয়স তার মেয়ের বয়সের আচ্ছা এটা বর্গের সমান হবে, এটা বর্গের সমান যদি কন্যা ইতিমধ্যে তার প্রথম বছরের জন্মদিন উদযাপন করেছে, তারপরে তাদের বর্তমান বয়সগুলি কত। আচ্ছা মানে কি বলেছে, অনেক সময় কি হয় আমাদের বয়সটা নেগেটিভে বেরিয়ে যায়। ঠিক আছে, সেইটা এখানে বাদ দিয়ে দিতে কেন বলেছে, কারণ তার 1 বছরের জন্মদিন হয়ে গেছে, মানে অলরেডি সে জন্মে গেছে, তাহলে তাদের বর্তমান বয়স কত। আচ্ছা আমাকে বলেছে 1 বছর আগে পুত্রীর বয়সের থেকে 7 গুণ হয়েছে মানুষটার বয়স, তাহলে 1 বছর আগে আমরা সবকটা অপশন থেকে 1 1 বাদ দিয়ে দিই। প্রথমটার থেকে 1 বাদ দিলে 6 আর 48 হয়, পরেরটা থেকে 1 বাদ দিলে 3 আর 27 হয়, তারপরটা থেকে বাদ দিলে 5 আর 35 হয়, আর তার আগেরটা থেকে মানে লাস্টেরটা থেকে বাদ দিলে 4 আর 24 হয়। এখানে দেখি তো প্রথমটা 7 গুণ কোন অপশনে যাচ্ছে, 6 7 42 হওয়ার কথা হবে না, 3 7 21 হওয়ার কথা হবে না, 4 7 28 হওয়ার কথা হবে না, কিন্তু 5 7 এখানে 35 হয়ে যাচ্ছে, তাহলে এই অপশনটা আমার কারেক্ট অ্যান্সার। পুত্রীর বয়স মানে প্রেজেন্টে কত হবে, প্রেজেন্টে হবে 6, আর পিতার বয়স প্রেজেন্টে কত হবে 36। দেখো 6 এর স্কোয়ারই 36 হচ্ছে, আর আমাকে ফার্স্টে কি বলেছে 1 ইয়ার্স এগো, 1 বছর আগে যদি আমি ধরি সেটা 5 কত 35, তাহলে এখান থেকে দেখো 7 গুণ হচ্ছে, পুত্রীর বয়সের 7 গুণ মানে তার পিতা,
পিতা বা মানুষ যেই বলেছে আর কি, এক ব্যক্তি হচ্ছে 7 গুণ। তাহলে অ্যান্সার কোনটা হয়ে গেল? অ্যাট প্রেজেন্ট তাদের বয়স হচ্ছে 6 আর 36, মানে 3 নম্বর অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখো কি বলেছে। অ্যাট প্রেজেন্ট এ ম্যান ইজ 50 ইয়ার্স ওল্ড অ্যান্ড হিজ ডটার ইজ 22 ইয়ার্স ওল্ড। একটা মানুষের বয়স 50 বছর আর তার পুত্রীর বয়স হচ্ছে 22 বছর। দ্য ম্যান উইল বি টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ হিজ ডটার আফটার ড্যাশ ইয়ার্স। মানে ব্যক্তির বয়স কখন তার পুত্রীর বয়সের ডবল হবে। আচ্ছা, যখন আমাকে এরকম বলে দেয় যে ডবল কবে হবে, এরকম যখন কোশ্চেন দেয়, তখন আমরা দেখবো তাদের ডিফারেন্সটা কত। ডিফারেন্স যা, সেটাই যদি আমার পুত্রীর বয়স হয়ে যায় তাহলেই আমার ডবল হয়ে যাচ্ছে। এটুকুনি ক্লিয়ার আছে সবার? ধরে নাও একজনের বয়স বলে দিয়েছে তোমার কত বলবো 10 বছর, আর তার মেয়ের বয়স ধরো বলে দিয়েছে 2 বছর, তাহলে ডিফারেন্স কত? ডিফারেন্সটা 8। তাহলে 8, এই যে ডিফারেন্স, এটাই আমার পুত্রীর বয়সটা আনতে হবে। তাহলে 8টা যদি পুত্রীর বয়স আনতে হবে, পুত্রীর বয়স এখন কত? 2 বছর। 8টা কত বছর পরে আসবে? 6 বছর পরে। তাহলে দুই দিকেই যদি আমি 6 যোগ করে দিই, দেখো 6 আর 2 কত? 8, আর এটা 10 আর 6 কত? 16। 8-এর ডবল হয়ে গেল 16। মানে বেসিক্যালি ডিফারেন্স যেটা হবে সেটা আমার ছোটটা আনতে হবে, তাহলেই আমার ডবল হয়। এখান থেকে 50 থেকে 22-এর ডিফারেন্স কত? 28 বছর। তাহলে 22 থেকে 28 হতে গেলে কত বছর লাগবে? 6 বছর লাগবে। তাহলে আমরা চোখ বন্ধ করে লিখে দেবো 4 নম্বর অপশনটা সঠিক উত্তর। 6 বছর পরে ওই ব্যক্তিটা তার পুত্রীর ডবল বয়স হবে। ওকে, নেক্সট কোশ্চেন। বর্তমানে অমিত ও সুমিতের বয়সের অনুপাত 4:3। অমিত আর সুমিতের বয়স অনুপাত 4:3। 6 বছর পরে অমিতের বয়স 50 বছর হবে। আচ্ছা, 6 বছর পরে অমিতের বয়স 50 বছর হবে। তাহলে অমিতের প্রেজেন্ট বয়স কত? 50 থেকে 6 বাদ দেবো, 50 ওপরটা 50। ঠিক আছে, আমি আরেকবার ভালো করে লিখে দিচ্ছি। 50 থেকে 6 বাদ দেবো, করলে হয় 44। তাহলে বলতে পারি অমিতের প্রেজেন্ট বয়স 44, আর এখান থেকে অমিতের বয়স কত পাচ্ছি? 4। তাহলে 4 ইউনিট সমান সমান 44 বছর। 1 সমান সমান কত? 1 সমান সমান 11 বছর। ভালো করে লিখি, 1 সমান সমান 11 বছর। তাহলে আমাকে কি বলেছে? সুমিতের বর্তমান বয়স কত? সুমিতের বর্তমান বয়স কত? 3 ইউনিট। তাহলে 3 সমান সমান কত? 3, 11, 33। মানে কোনটা আমাদের? 1 নম্বর অপশনটা আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার আছে সবার? ওকে, চলো নেক্সট কোশ্চেন। 5 বছর পরে জ্যাকবের বয়স তার ছেলের 4 গুণ হবে। জ্যাকবের বয়স তার ছেলে মানে তার সনের 4 গুণ হবে, মানে 4:1। 3 বছর আগে জ্যাকবের বয়স ছিল পুত্রের বয়সের 7 গুণ। আচ্ছা, এটা 5 বছর পরে, আমি তাহলে এর জন্য +5 লিখে দিলাম। আর 7 কত বলেছে? 3 বছর আগে, তাহলে -3। যখন 3 বছর আগে তাদের বয়স অনুপাত কত ছিল? 7 গুণ, মানে 7:1। আচ্ছা, সেম আমার একটাই কথা, বয়সের ডিফারেন্সটা সবসময় সেম হয়। এখানে দেখো, এখানে ডিফারেন্স পাচ্ছি আমি কত? 6 ইউনিট, আর এখানে আমি ডিফারেন্স কত পাচ্ছি? 3 ইউনিট। দুটো কি সমান? দুটো কোনোদিনও সমান হতে পারে না। তাহলে এই 3টাকে আমি 6 করবো কি করে? 2 দিয়ে গুণ করবো। তাহলে এই রেশিওটাকে 2 দিয়ে গুণ করি। 4 দুগুণী 8, 2 1 2। তাহলে আমি বলতে পারি 3 বছর আগে, আমি ভালো করে এটা লিখছি আবার, 3 বছর আগে তাদের অনুপাত ছিল 7:1, আর প্রেজেন্টের পরে 5 বছর পরে তাদের অনুপাত হয়ে গেছে 8:2। তাহলে অরিজিনালি তাদের বয়সটা কত বেড়েছে? 7 থেকে 8 হয়েছে, 1 ইউনিট বেড়েছে। আবার 1 থেকে 2 হচ্ছে, 1 ইউনিট বেড়েছে। তাহলে 1 ইউনিট সমান সমান এক্স্যাক্টলি আমার কতদিন বেড়েছে? -3 থেকে প্রেজেন্ট আসতে গেলে 3 বছর বেড়েছে, আবার প্রেজেন্ট থেকে 5 বছর বেড়েছে, মানে টোটাল 5 আর 3 8 বছর বেড়েছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 8। আমাকে কি চেয়েছে? তাদের বর্তমান বয়স কত? তাহলে আমাকে দুটোই বের করতে হবে। 1 ইউনিট 8, তাহলে এই 7 ইউনিটের মান কত? 7 সমান সমান 7 আর 56। তাহলে 3 বছর আগে একজনের বয়স ছিল 56 আর একজনের বয়স ছিল 8। তাহলে এট প্রেজেন্ট কত হবে? 3 বছর আগে যা ছিল তার থেকে 3 বাড়বে। তাহলে দুদিকে 3 যোগ করে দিই, এদিকে 11, এদিকে 59। তাহলে 11 আর 59 কত নাম্বার অপশনে আছে? 2 নাম্বার অপশনে আছে। তাহলে 2 নাম্বারটা আমার কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দুই ব্যক্তির বয়সের পার্থক্য 14 বছর। যদি 4 বছর আগে বড় জনের বয়স ছোট জনের চেয়ে 3 গুণ ছিল, তাহলে ছোট জনের বয়স কত? আচ্ছা, দুই ব্যক্তির বর্তমান বয়সের পার্থক্য 14 বছর, আমার দেখার দরকার নেই। আমি দেখবো 4 বছর আগে, তাহলে প্রেজেন্টের থেকে 4 বছর আগে তাদের বয়সের অনুপাত কি ছিল? 3:1, 3 গুণ ছিল। আচ্ছা, বয়সের পার্থক্য আমার একই কথা প্রত্যেকটা অঙ্কে কাজে লাগে। দুই ব্যক্তির বয়সের পার্থক্য 14 বছর, সেটা দুই ব্যক্তির মানে দুই ব্যক্তির বয়সের পার্থক্য এখনো যদি 14 বছর হয়, 4 বছর আগেও 14 বছর ছিল। তাহলে 4 বছর আগে তাদের অনুপাতটার রেশিও কত ছিল? 3:1। তাহলে এখান থেকে ডিফারেন্স কত? 2 ইউনিট। এই 2 ইউনিট সমান সমান আমি 14 বছর বলতে পারি। তাহলে 1 ইউনিট সমান সমান কত? 7 দুগুণী 14, 7। তাহলে বলতে পারি ছোট জনের বয়স 4 বছর আগে 7 বছর ছিল, আর বড় জনের বয়স কত? 3 দিয়ে 3 7 21 বছর। 21 আর 7 আমার অ্যান্সার হয়ে গেল। এখন কি বলেছে? ছোট জনের বর্তমান বয়স কত? আমাকে এটা 4 বছর আগে বেরোলো, তাহলে এখন করতে গেলে কি 4 যোগ করে দেবো, সাথে সাথে 4 যোগ করলে কত হয়? 11। তাহলে ছোট জনের বয়স কত? 11, মানে 3 নম্বর অপশনটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে,
চলো নেক্সট কোশ্চেন, যদি এম এবং এন এর বয়সের গুণফল 486 বছর হয়, তাহলে তাদের বয়সের অনুপাত যদি 3:2 হয়, তাহলে তাদের বয়সের যোগফল কত? আচ্ছা, তাদের বয়স অনুপাত 3:2, তাহলে ধরতে পারি একজনের বয়স 3x, আরেকজনের বয়স 2x, এই দুটোর গুণফল কত? 486। এখান থেকে বলতে পারি 6x স্কোয়ার সমান সমান 486, তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত? 486কে 6 দিয়ে ভাগ করব, 6 8 48, 6 1 6 81, এক্স স্কোয়ার সমান সমান 81, 81 মানেই 9 স্কোয়ার, তার মানে এক্স এর ভ্যালু কত বেরোলো? এক্স এর ভ্যালু 9। আচ্ছা, একজনের বয়স ছিল 3x, আরেকজনের বয়স ছিল 2x, এদের যোগফল বলেছে সমষ্টি, তাহলে যোগ করলে কত হয়? 3 আর 2 5x, আর এক্স এর ভ্যালু কত? 9, তাহলে 5 গুণ 9, 5 নং কত? 5 নং 45, মানে কোনটা? 1 নম্বর অপশনটা আমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন, একটি গ্রুপের সমস্ত শিশুর গড় ওজন যদি 45 কেজি হয়, যদি 42 কেজি গড় ওজনে 10টি শিশু গ্রুপ থেকে বেরিয়ে যায় এবং 55 কেজির গড় ওজনে 2টি শিশু গ্রুপে যোগ দেয়, তাহলে গ্রুপের শিশুদের ওজন 1.14 কেজি বৃদ্ধি পায়। তাহলে প্রাথমিকভাবে গ্রুপের শিশুর সংখ্যা কত? আচ্ছা, আমি ধরে নিই প্রাথমিকভাবে গ্রুপের শিশু সংখ্যা ছিল x জন, একজনের গড় ওজন 45 করে, তাহলে একজনের টোটাল ওজন কত? 45x। 42 জন না, 42 জন না, 42 কেজি গড় ওজনে 10 জন বেরিয়ে যায়, তাহলে টোটাল কত কেজি বেরিয়ে যায়? 42 গুণ 10 মানে কত? 420 কেজি বেরিয়ে যায়। আবার অ্যাড হয় কত? 55 কেজি ওজনের 2 জন অ্যাড হয়, মানে টোটাল 110 কেজি অ্যাড হয়। এটা অ্যাড হলো, এটা বিয়োগ হলো, তাহলে আমার টোটাল অল ওভার এখন ওজন কত আছে? 45x আমার ছিল প্রাথমিক, সেখান থেকে 420 কেজি বেরিয়ে গেছে, আবার 110 কেজি যোগ হয়েছে। ঠিক আছে, এখন এটা আমার টোটাল ওজন বেরোলো, আমি ওজনটা একবার হিসাব করে নিই। 45x থেকে বিয়োগ 420 থেকে 10 বাদ দিলে 410, তার থেকে 100 বাদ দিলে 310, এটা আমার এখন আছে, এখন আমার এত কেজি আছে, 45x মাইনাস 310, 310 তো? হ্যাঁ, এটা আমার এখন আছে, কিন্তু এখন জনসংখ্যা কত আছে, মানে কতজন স্টুডেন্ট আছে, স্টুডেন্ট না, কতজন শিশু আছে। প্রথমে এক্স ছিল, 10 বেরিয়ে গেল, মানে এক্স মাইনাস 10 হয়ে গেল, দুজন অ্যাড হলো, তাহলে এক্স মাইনাস 8 হয়ে গেল, তাহলে গড় কি হয়ে যাবে? এটা বাই এক্স মাইনাস 8। এটা সমান সমান কি? আগে গড় ছিল 45 কেজি, এখন হয়ে গেছে 1.14 কেজি বেড়ে গেছে। ওকে, সলভ করি, এটা মাইনাস 310 সমান সমান এক্স মাইনাস 8টা ডান দিকে গেলে গুণ হয়ে যায়, এক্স মাইনাস 8, আর এটা যদি আমরা সলভ করি 45 আর 1 46, 46 গুণ 1/4, তাহলে 4 6 কত? 24, 25 আর 5 হাতে থাকে 2, 4 4 16, 17 18, 185/4। ওকে, আর কিছু করা যাবে? গুণ, তাহলে 185/4 করি, সব কটা 5 দিয়ে কাটাকাটি যায়, 5 নং 45, 5 দিয়ে করলে 5 6 30, 5 দুগুণে 10, আর 5 দিয়ে করলে 3 5 15, 16 17 18, 5 7 35, 9x মাইনাস 62 সমান সমান 37x মাইনাস 37কে 8 দিয়ে গুণ করি, 7 8 56, হাতে থাকে 5, 3 8 24, আর 5 কত? 29, তাহলে 296 বাই কত আছে? 4, 4টে দিকে গুণ হয়ে যায়, 4 নং 36, এক্স মাইনাস 4 দুগুণে 8, 4 6 24 সমান সমান 37x মাইনাস 296, 37 থেকে 36 বাদ দিলে হয় এক্স, আর 296 থেকে যদি 248 বাদ দিই তাহলে কত থাকে? 48 থাকে। তাহলে প্রাথমিক অবস্থায় এক্স এর ভ্যালু কত? 48, তাহলে প্রথমে শিশু সংখ্যা ছিল কত? 48 জন, মানে 1 নম্বর অপশনটা সঠিক উত্তর। Next question. A batsman's score runs in the last 5 innings as follows. If the average score is 43, then find the score in the fourth innings. আচ্ছা, ফোর্থ ইনিংসে দেখো কোশ্চেন মার্ক দেওয়া আছে। এই 5টা ইনিংসের গড় বলে দিয়েছে 43। 5টা ইনিংসের গড় যদি 43 হয়, তাহলে 5টা ইনিংসের টোটাল রান কত? 5 গুণ 43, সেটা করলে কত হয়? 3 5 15, 5 হাতে থাকে 1, 4 5 20, 1 21, 215, 215 আমার টোটাল রান। তাহলে টোটাল রান যে আমরা যদি পার্টিকুলার ভাবে 1 নাম্বার ইনিংস, 2 নাম্বার ইনিংস, 3 নাম্বার ইনিংস, 4 নাম্বার ইনিংস, 5 নাম্বার ইনিংস যোগ করি, সেটা আমার 215 হওয়ারই কথা। যোগ করলে কত হয়? 92 যোগ 53 যোগ 35 যোগ কোশ্চেন মার্ক যোগ 27, এটা যোগ করলে কত হচ্ছে দেখি? 7 5 12, 12 13 14 15 16 17, হাতে থাকে 1, 1 1 2 1 3, 3 6, 6 5 11, 11 9 200, 207 প্লাস কোশ্চেন মার্ক। তাহলে এই কোশ্চেন মার্কটার জায়গায় কত হবে? যার ফলে 207 সাথে কোশ্চেন মার্ক যোগ করলে 215 হয়, অ্যান্সার কি? 8 হবে। দেখেই বুঝতে পারছো, 207 আর 8 যোগ করলে আমার 215 আসছে। তাহলে 4 নাম্বার ইনিংসে সে কত রান করেছে? 8 রান করেছে, মানে 2 নাম্বার অপশনটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 11 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যার গড় কত? 11 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা কি কি আছে সেটা আগে বের করবি। কি কি আছে? 13 আছে, 15 তো মৌলিক সংখ্যা না, 17 আছে, 19 আছে, 20 21 হবে না, 22 23 হবে,
25 হবে না, 27 হবে না, 29 হবে। তাহলে কটা আছে? 1 2 3 4 5টা। গড় মানে কি? একে 5 দিয়ে ভাগ করব। তাহলে এবার যোগ করে দেখি কত হয়। 29 29 30 31 32 32 42 52 52 62 72 71 71 78 78 88 89 90 91 101, তাই তো হচ্ছে নাকি? 101ই তো হচ্ছে, আই থিঙ্ক 101/5। এটা করলে কত হয়? 5 দুগুনি 10, 1 নামে 0, 5 দুগুনি 10, 20.2। 20.2 মানে কোনটা? 2 নম্বর অপশনটা আমাদের সঠিক উত্তর। ওকে, চল নেক্সট কোশ্চেন। এক বছরে কৃষ্ণের মোট খরচ 4,20,000 টাকা হয়। যদি প্রতি মাসে তার বেতন 45,000 টাকা হয়, তাহলে প্রতি মাসে তার গড় সঞ্চয় খুঁজুন। আচ্ছা, কৃষ্ণ কি করেছে? 4,20,000 টাকা প্রতি বছর খরচ করে। তাহলে প্রতি মাসে কতটা খরচ করে? 4,20,000কে 12 দিয়ে ভাগ করব। করলে কথা 3 বারং 36, 60, 5 বারং 60, 35,000 টাকা সে প্রতি মাসে খরচ করে। আর প্রতি মাসে আয় তার কত হয়? 35,000 টাকা। তাহলে সঞ্চয় কতটা করে? আয় থেকে আমরা যদি খরচটা বাদ দিয়ে দিই, তাহলেই সেটা আমার সঞ্চয় হয়, মানে কত? 10,000 টাকা। ওকে, তাহলে অ্যান্সার কোনটা? 10,000, মানে 2 নম্বর অপশনটা সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। দ্য অ্যাভারেজ অফ 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, 7 স্কোয়ার, এদের অ্যাভারেজ কত? অ্যাভারেজ মানে কি? এদেরকে আমি যোগ করে 5 দিয়ে ভাগ করে দেবো। সবার আগে আমি যোগ করব, যোগফল কত হয়। আচ্ছা, যোগ করার ক্ষেত্রে দেখো আমাকে যোগ করতে হবে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। এটা যোগ করে আমি যদি 5 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমার কি হয়ে যায়? তাহলে আমাদের অ্যাভারেজ বেরিয়ে যায়। এবার আমি যদি যোগ না করে এটাকে, এর সাথে আমি এক্সট্রা কি অ্যাড করব? যদি 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ারটা অ্যাড করে দিই, আবার পরে যদি 1 স্কোয়ার থেকে 2 স্কোয়ারটা বাদ দিয়ে দিই, তাহলে আমার সেম থাকছে, নিউট্রাল থাকছে, কোনো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, প্রথমে 1 থেকে 7 পর্যন্ত সংখ্যার বর্গের যোগফলের সূত্র কি? 1/6 ইন্টু লাস্ট সংখ্যাটা ইন্টু লাস্ট সংখ্যার সাথে 1 যোগ, মানে 7 + 1 8, যোগ লাস্টের ডবল, মানে 7 দুগুনি 14, যোগ না সরি এখানে গুণ, 7 দুগুনি 14, 1 15, মানে বেসিক্যালি 1 থেকে n পর্যন্ত সংখ্যার বর্গের সমষ্টি কি? 1/6 ইন্টু n ইন্টু n + 1 ইন্টু 2n + 1। ওকে, এটাই আমি করলাম। বিয়োগ 1 স্কোয়ার আর 2 স্কোয়ার, এটা আমি নর্মাল করে দিচ্ছি 1, আর 2 স্কোয়ার কত? 2 দুগুনি 4। এটা যদি করি 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 4, 3 দিয়ে করলে 3 5 15, তাহলে কত? 4 5 20, 7 দুগুনি 14, 140 থেকে কত বাদ দেবো? 4 আর 5 বাদ দিলাম, কত হলো? 135। 135 হয়ে গেল এই কটা সংখ্যার যোগফল। আর অ্যাভারেজ কি করে বের করবো? একে 5 দিয়ে ভাগ করবো, করে দিই 5 দুগুনি 10, 5 7 35, তাহলে অ্যাভারেজ কত হয়ে গেল? 27, মানে 2 নম্বর অপশনটা সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দ্য মিন অফ দ্য ফার্স্ট 7 প্রাইম নাম্বার, প্রথম 7টি মৌলিক সংখ্যার গড় কত? প্রথম 7টি মৌলিক সংখ্যার গড় কি? 7টা যে মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার, সেগুলোকে যোগ করে 7 দিয়ে ভাগ করে দেবো। এবার দেখো সব কটার অপশনের নিচে আমাদের 7 আছেই, তাহলে নিচে তো 7 হবেই, আমাকে সিম্পলি শুধু যোগটা বের করলেই হবে, যে প্রথম 7টা মৌলিক সংখ্যার যোগফল কত। যোগ করি, প্রথম মৌলিক সংখ্যা 2, তারপরটা 3, তারপরটা 5, তারপরটা 7, তারপরটা 9 হবে না 11, আর তারপরটা কত? 11 12 13 হবে, তারপরটা কত? 15 হবে না, 15 হবে না, 17 হবে। কটা হলো? 1 2 3 4 5 6 7, 7টা হয়ে গেছে। যোগ করি এবার, 17 সাথে 13 যদি যোগ করি, 17 20 30, 30 31 41 41 48 48, আর 5 53 53 56 57 58, যোগফল 58, তাহলে অ্যাভারেজ কত? 58/7, মানে কোনটা? 1 নম্বর অপশনটা সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন। এ সিঙ্গেল ডিসকাউন্ট ইকুইভ্যালেন্ট টু সাকসেসিভ ডিসকাউন্ট অফ 10%, 15% এন্ড 20%, মানে কি 10%, 15%, 20%, এই তিনটে ডিসকাউন্টে এর সমতুল্য একক ডিসকাউন্টটা কত? আচ্ছা, প্রথমে 10% আর 15%, এই দুটোকে আমি সিঙ্গেল ডিসকাউন্টে কনভার্ট করব। কি করে করব? 10 যোগ 15 বিয়োগ 10 গুণ 15, মানে 150/100, হলো কত? 10 আর 15 করলে হয় 25, এখান থেকে 150/100 মানে 1.5, মানে বেসিক্যালি কত? 23.5। এটা আমার সিঙ্গেল ডিসকাউন্ট হয়ে গেল। আরেকটা কি বলা যাচ্ছে? 20%, তাহলে এর সাথে আমি 20%, এই দুটোকে মার্জ করে সিঙ্গেলে কনভার্ট করব। কি করে? 23.5 প্লাস 20, একই ফর্মুলা আমাদের, বাই মাইনাস 23.5 ইন্টু 20/100, 20 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 4 5 20, 5 7 35, 4.7, 20 সাথে 23 যোগ করলে কত হয়? 43, 43.5 থেকে আমরা 4.7 বাদ দেবো। 7 এটা করলে হয় 8, এটা হয়ে যায় 5, 5 মানে 5 আর 3 কত হয়ে যায়? 8, এটা হয়ে যায় 1 দশমিক, সরি দশমিকটা এখানে না, দশমিকটা মাঝখানে, 1 নেমে যায় 3, 38.8%। তাহলে এই তিনটে ডিসকাউন্টে সমতুল্য একক ছাড় কত? 38.8%, মানে 4 নম্বর অপশনটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। জন চিহ্নিত মূল্য 25% ছাড়ে একটি ল্যাপটপ কিনেছেন।
যদি তিনি ল্যাপটপের জন্য 28,473 টাকা প্রদান করেন তাহলে চিহ্নিত মূল্য কত? আচ্ছা, চিহ্নিত মূল্য আমি ধরে নিচ্ছি 100% ছিল, তার উপর 25% ছাড় দিয়েছে, তাহলে এখন দাম কত হয়ে গেছে? 75%। আর এই দামেই কিনেছে কে? ওই তিনি টাকা দিয়েছে কত টাকা? 28,473 টাকা। তাহলে 75% ভ্যালু যদি এটা হয়, তাহলে 100% ভ্যালু কত হবে? এর কত? 4/3 গুণ। তাহলে এটাও কত? 28,473-এর 4/3 গুণ হবে। 3 দিয়ে কাটলে কত হয়? 3 7 21, 3 নং 27, 14, 3 4 12, 27, 3 নং 27, 3 1 3, 4 1 4, 4 নং 36, হাতে থেকে 3, 3 4 4 16, 17 18 19, হাতে থাকে 1, 4 নং 36 থাকে 37, 37,964, 37,964, 964 কোনটা? আমাদের 4 নম্বর অপশনটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কি বলেছে? সেম আবার একই ফর্মুলা, 4%, 5%, 14%, তিনটি ধারাবাহিক ডিসকাউন্টের একক সমতুল্য ডিসকাউন্ট কোনটা? কি করবো? ফার্স্টে 4% আর 5%টা বের করবো। 4 + 5 বিয়োগ 4 5 20, 20/100 কাটাকাটি করলে 4 আর 5 9, 9 থেকে 0.2 বাদ দিলে 8.8। এটা আমার একটা বেরোলো। এবার কি করব? 8.8 এর সাথে কোনটা অ্যাপ্লাই করবো? 14। 8.8 যোগ 14 বিয়োগ 8.8 গুণ 14/100। আচ্ছা, আমি কি দশমিকটা উঠিয়ে নিচে কোনো লাভ হবে না আমার, ঠিক? আচ্ছা, যোগ করি। 14 আর 8 কত হয়ে যায়? 14 আর 6 20, 22, 22.8। এটা থেকে বাদ যাবে 14-কে 88 দিয়ে যদি গুণ করি, 88-কে 10 দিয়ে গুণ করলে 880, আর 4 দিয়ে গুণ করলে 4 8 32, হাতে থেকে 3, 4 8 32, 33 34 35, যোগ করলে 2, 8 5 13 3, হাতে থেকে 1, 8 আর 4 12। তাহলে 12 32, যেহেতু 8-এর আগে দশমিক আছে আমি এক ঘর আগে দশমিক দিয়ে দিই, নিচে যেহেতু 100 আছে আরো 2 ঘর আগে দশমিক যায়, তাহলে 1.232। ঠিক আছে, আমাকে কি বলেছে? রাউন্ড অফ করতে বলেছে, 2 দশমিক অব্দি, মানে দুটো ডিজিট নেব। তাহলে 22.8-এর থেকে যদি 1 বাদ দিই 21.8, 21.8-এর থেকে 2 বাদ দিলে 21.6, 6 তো ওই তো 21.57 আমাদের অ্যান্সার, মানে 3 নম্বর অপশন আমাদের সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এ শপকিপার হ্যাজ দ্য ফলোইং 3 স্কিমস। 3টে স্কিম দিয়েছে। কি বলেছে? হুইচ স্কিম হ্যাজ দ্য ম্যাক্সিমাম ডিসকাউন্ট পার্সেন্টেজ, মানে কোন স্কিমটায় সবচেয়ে বেশি পার্সেন্ট আমাকে ডিসকাউন্ট দিচ্ছে, বেশি ডিসকাউন্ট পার্সেন্টেজ বলেছে। কিন্তু অনেক সময় কোশ্চেন দিয়ে দেয় কি কোনটায় সেলারের লাভ বেশি, আবার বলে দেয় কোনটায় আমাদের লাভ বেশি, এরকম আর কি কোশ্চেন দেয়। ঠিক আছে, সেলার যে বিক্রি করছে তার লাভ কোনটায় বেশি, মানে কি সে কম ডিসকাউন্ট দেবে। আর আমরা যদি বলে যে না, যারা কিনতে এসছে, যারা বায়ার্স, ওদের যদি মানে লাভ হয় তখন আমরা কি, আমরা বেশি ডিসকাউন্ট চাই। ঠিক আছে, এটা একটুখানি বুঝে নেবে। ফার্স্টেরটাই বলেছে 2 সাকসেসিভ ডিসকাউন্ট। যদি এটার আমি 2 সাকসেসিভ ডিসকাউন্টে সিঙ্গেল ডিসকাউন্টে নিই তাহলে কত হয়ে যায়? 30 যোগ 35 বিয়োগ 30 গুণ 35/100 করলাম। একটা শূন্য কেটে গেল, 5 দিয়ে 5 7 35, 5 দিয়ে 5 দুগুণী 10, 35 আর 30 যোগ করলে হয় 65, আর 3 7 21/10, 21/10 মানে 10 দুগুণী 20, 0.5, 65 থেকে 10 বাদ হয় 55, 55 54.5 বা 54.50। হ্যাঁ, 50টা কেন লিখলাম আমি পরে বলছি। 54.50%। পরেরটা কি বলেছে? 6টা কিনলে 4টে ফ্রি, মানে বেসিক্যালি কি বলেছে? আমি 10টা কিনবো, আমাকে 4টের দাম দিতে হবে না, তাহলে 4টে ফ্রি পাচ্ছি। 10টা কিনলে আমি 6টার দাম দিচ্ছি, 4টের দাম দিচ্ছি না, এটা কিন্তু অরিজিনাল মানে ইন্টু 100%, তাহলে কত হয়ে যায়? এটা 40%। তাহলে সেকেন্ডেরটা মানে কত? 40% ডিসকাউন্ট। থার্ডেরটা কি? 5 আর 6 11, 11টা কিনবো কিন্তু আমাকে 6টা ফ্রি দেবে, তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্ট? 6 ইন্টু 1/11, 1/11 মানে আমরা কি জানি? 9.09%। তাহলে কত হয়ে যায়? 6 নং 54, 6 নং 54, 2 ঘর আগে দশমিক 2 ঘর। এইবার দেখো 54.54%টা বেশি ডিসকাউন্ট নাকি 54.50টা বেশি ডিসকাউন্ট? অবশ্যই 54.54টা বেশি ডিসকাউন্ট। তাহলে অ্যান্সার হয়ে যাবে শুধুমাত্র 3 নম্বর অপশনটা, তাহলে অনলি 3। 3 নম্বর অপশনে সব থেকে বেশি ডিসকাউন্ট আমরা পাচ্ছি। ওকে, ম্যাক্সিমাম ডিসকাউন্ট পার্সেন্টেজ 3 নাম্বারটা হচ্ছে। নেক্সট কোশ্চেন। কি বলেছে? নিম্নলিখিত দুটি পরপর ডিসকাউন্টের কোনটি 84%-এর সমান? আচ্ছা, আমাদের যখন ডিসকাউন্ট হয়, দুটো ডিসকাউন্ট থেকে সিঙ্গেল ডিসকাউন্টে গেলে কি ফর্মুলা ইউজ করি? a প্লাস বি মাইনাস ab/100। এবার দেখো নিচের সব কটাকে তুমি যোগ করো, দেখো আমাদের 100 আসে। তার মানে 100 থেকে মাইনাস ab/100, যে এটা সমান সমান আমার কত? 84 হওয়ার কথা। 100 থেকে কত বাদ দিলে 84 হয়? 16 হয়। তার মানে বেসিক্যালি এই 4টে অপশনের মধ্যে কোন দুটো মানে কোন অপশনের দুটোকে গুণ করে 100 দিয়ে ভাগ করলে 16 হয়, আমাকে সেটা দেখতে হবে। প্রথমটা করলে কত হয়? 3 7 21 হয়। পরেরটা করলে 8 দুগুণী 16 হয়। তাহলে তো এটাই অপশন হয়ে গেল, 2 নম্বর অপশনটা সঠিক উত্তর। তাছাড়াও দেখি 3 নাম্বারটা 4 6 24 হয়, আর লাস্টেরটা 9 1 কে 9 হয়। তাহলে বেসিক্যালি বুঝতে পারছি 2 নম্বর অপশন থেকে হবে। তোমরা যদি এটাকে ট্রাইও করতে চাও, দেখো ফর্মুলা কি? 80 প্লাস 20 মাইনাস 80 ইন্টু 20/100, দুটো শূন্য কেটে গেল, 80 আর 20 কত? 100, মাইনাস 8 দুগুণী 16, আমাদের 84% ভ্যালু।
ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। 10% আর 12% পরপর দুটি ছাড়ের নেট ডিসকাউন্ট কত? সেম ফর্মুলা, 10 যোগ 12 মাইনাস 120 বাই 100। 10 আর 12 যোগ করলে কত হয়? 12 22 থেকে 1.2 বাদ দেবো, তাহলে 20.8। 20.8%, মানে কোনটা আমাদের 2 নম্বর অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। পণ্যগুলি এমনভাবে বিক্রি করা হয় যে যখন 5% ডিসকাউন্ট অনুমোদিত হয়, মানে বেসিক্যালি 5% ডিসকাউন্ট যখন যাওয়া হয় তখন আবার 33% লাভ হয়। তাহলে তালিকার দাম কত শতাংশ বেশি খরচ মূল্যের থেকে? তালিকা মানে কি? মার্কেট প্রাইস। আর খরচ মূল্য মানে কি? কস্ট প্রাইস। আর বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস। মার্কেট প্রাইস থেকে যখন আমার 5% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে তখন কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস আমার লাভ হচ্ছে 33%। তাহলে আমি কস্ট প্রাইস থেকে মার্কেট প্রাইস কত পার্সেন্ট বাড়িয়ে রেখেছি? এটার ক্ষেত্রে সূত্র কি? যদি আমি যতটা বাড়িয়েছি সেটা লিখবো, মাইনাস ডিসকাউন্টটা লিখবো, মাইনাস যত বাড়িয়েছি গুণ ডিসকাউন্ট বাই 100, এটা সমান সমান প্রফিট পার্সেন্টেজ মানে 33। 5 দিয়ে করলে 5 20 100, তাহলে এক্স মাইনাস এক্স বাই 20 সমান সমান মাইনাস 5টা ওদিকে নিয়ে গেলে প্লাস 5। এটা 20 লসাগু, ওপরে 20x থেকে এক্স বাদ দিলাম, 19x সমান সমান 33 আর 5 38। কাটাকাটি করলে 19 দুগুণি 38, এক্স সমান সমান 20 দুগুণি 40। তাহলে 40% সে বাড়িয়ে রেখেছিল, মানে কোনটা? 4 নম্বর অপশনটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। 5টি কিনুন 3টি বিনামূল্যে পান, মানে 5টা কিনলে 3টি বিনামূল্যে পাচ্ছে। এর মানেটা কি? কিনছি আমি 8টা, পাচ্ছি আমি 3টে ফ্রিতে, ইন্টু 100%। 8 দিয়ে করলে 8 একে 8 20, 8 দুগুণি 16 40, 5 8 40, 12.5 গুণ 3, 3 5 15, 5 হাতে থাকে 1, 3 5 36 একে 37। তাহলে 37.5% আমি ডিসকাউন্ট পাচ্ছি, মানে কোনটা? 3 নম্বর অপশনটা আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট। এ এবং বি একটি ব্যবসায় যথাক্রমে 42,000 টাকা আর 56,000 টাকা বিনিয়োগ করে। বছরের শেষে তারা যদি 87,220 টাকা লাভ করে, তাহলে বি এর লাভের অংশ সন্ধান করুন। আচ্ছা, যত টাকা ইনভেস্ট করে, মানে যেই অনুপাতে তারা ইনভেস্ট করে সেই অনুপাতেই টাকাটা লভ্যাংশ হিসেবে ভাগ হয়। তাহলে এরা ইনভেস্ট করেছে কি অনুপাতে? A:B। একজন 42,000 টাকা 42 কে লিখছি, আর একজন 50,000 টাকা না 56,000 টাকা 56 কে লিখছি। কে কে কেটে গেল, 14 দিই, 3 14 42, 4 14 56। তাহলে 3:4 অনুপাতে তারা লভ্যাংশটাও পাবে। তাহলে এ যদি 3 টাকা লভ্যাংশ পায়, বি যদি 4 টাকা লভ্যাংশ পায়, দুজনে মিলে ক টাকা পাবে? 4 আর 3 7 টাকা। এটা সমান সমান আমাদের 87,220 বলে দিয়েছে। তাহলে 1 সমান সমান কত? 7 একে 7, 7 দুগুণি 14, 15 16 17 32, 4 7 28 42, 6 7 42। এত আমাকে কার লভ্যাংশ দিয়েছে? বি এর লভ্যাংশ। বি ক টাকা? বি 4 টাকা। তাহলে 4 সমান সমান কত? এটাকে গুণ 4 দিয়ে আমি একবারে গুণ 4 দিয়ে করে দিচ্ছি, ঠিক আছে? 0 4 6 24, হাতে থাকে 2, 4 4 16 17 18, হাতে থাকে 1, 4 12 48, একে 49, 49,840 টাকা, মানে কোনটা? 2 নম্বর অপশনটা সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। রেন ও মার্টিন 1 মার্চ 2019-এ একটি কোম্পানি শুরু করে। তাদের বিনিয়োগের অনুপাত ছিল 5:4। মার্টিন 15 মাস পরে কোম্পানি ছেড়ে চলে যায়। 2 বছরের শেষে লাভকে কোন অনুপাতে ভাগ করতে হবে? আচ্ছা, আমার তাহলে 1 মার্চ 2019টা কোনো কাজে লাগছে না, কারণ আমাকে বলেছে 2 বছরের জন্যই আমার লাভটা হবে। এবার রেন ইস টু মার্টিন, এরা কত অনুপাতে টাকা বিনিয়োগ করেছে? 5:4 অনুপাতে। লভ্যাংশ যেটা হয়, লভ্যাংশ কি হয়? যেই অনুপাতে টাকাটা ভাগ করবে, মানে ইনভেস্টমেন্ট ইনটু টাইম, যত টাইমের জন্য ইনভেস্ট করবে, এই দুটোর মাল্টিপলটাই হচ্ছে লভ্যাংশ হিসেবে ভাগ হয় আর কি। তাহলে দেখো, মার্টিন 15 মাসের জন্য ইনভেস্ট করেছে, তারপর তো কাজ ছেড়ে চলে গেছে। মার্টিন কোথায় আছে? এই যে এটা মার্টিন। তাহলে মার্টিন 15 মাসের জন্য ইনভেস্ট করেছে, 2 বছর শেষে লভ্যাংশ কত হয়েছে দেখতে বলেছে। তাহলে নিশ্চয়ই রেন যে সে 2 বছরের জন্য ইনভেস্ট করেছে, 2 বছর মানে কত মাস? 12 দুগুণি 24 মাস। তাহলে রেন 24 মাসের জন্য ইনভেস্ট করেছে। এই দুটো, এটা আমার কি টাইমের রেশিও, এটা আমার কি ইনভেস্টের রেশিও। তাহলে এই দুটো গুণ করলেই আমার লভ্যাংশ রেশিও বেরিয়ে যাবে। কত? 5 × 24, আমি গুণ করবো না, 5 × 24 = 4 × 15। রেশিও আছে, রেশিও মানে কাটাকাটি করবো, 4 দিয়ে 4 6 24, 5 দিয়ে 3 5 15, 3 দিয়ে 3 দুগুণি 6, তাহলে 2:1। তাহলে তাদের লভ্যাংশটা ভাগ হবে কি? 2:1 অনুপাতে, মানে 1 নম্বর অপশনটা সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। এ 4 মিনিটে 100টি ডিম গুনতে পারে এবং বি ডিম গুনতে পারে পাউন্ড। আচ্ছা হ্যাঁ, 100টি ডিম গুনতে পারে, ঠিক আছে। বি 5 মিনিটে একই সংখ্যক ডিম গুনতে পারে। তারা একসাথে কাজ করলে 450টি ডিম গুনতে কত সময় লাগবে? আচ্ছা, এ 4 মিনিটে যা কাজ করে, বি 5 মিনিটে সেই কাজ করে। তাহলে এখান থেকে 4a = 5b বলতে পারি। এখান থেকে a বাই b সমান কি? 5/4। মানে a এর এফিসিয়েন্সি 5 ইউনিট পার মিনিট, আর বি এর এফিসিয়েন্সি 4 ইউনিট পার মিনিট। তাহলে বলেছে এ 100টি ডিম গুনতে পারে 4 মিনিটে। তাহলে এখান থেকে আমি করতে পারি কি? m1 d1 t1 বাই w1 সমান m2 d2 t2 বাই w2। m1 কত? আমি ধরছি এ কাজ করে, এর এফিসিয়েন্সি কত? 5 করে।
ইন্টু ডি কত, কতক্ষণ কাজ করেছে টাইম 4 মিনিট হয়ে গেল, ডিভাইডেড কত, কতটা টোটাল কাজ, টোটাল 100টা কাজ, সমান সমান m2। তারা একসাথে বলেছে এ যদি 5টা কাজ করে, বি যদি 4টে কাজ করে, একসাথে কটা কাজ করবে, 9টা কাজ, 9 ইন্টু টাইম আমি জানি না, টাইমই বের করতে হবে, কোশ্চেন মার্ক, ডিভাইডেড w2 কতটা কাজ করতে বলেছে, 450টা কাজ করতে বলেছে। 9 দিয়ে করলে 5 নং 35, 50, 50 দিয়ে 100 কাটলে 2, 2 দিয়ে এটাকে কাটলে 2, 5 দুগুণে 10, তাহলে কোশ্চেন মার্ক সমান সমান 10, মানে তারা একসাথে যদি কাজ করে 10 মিনিটে 450টি দিন তারা গুনতে পারবে, মানে 4 নম্বর অপশনটা তাদের সঠিক উত্তর। নেক্সট, 10 জন মানুষ 8 দিনে 50 ফুট গভীর একটি কূপ খনন করতে পারে, কতজন পুরুষ 100 ফুট গভীর কূপ 10 দিনে খনন করতে পারে? 10 জন মানুষ, তাহলে 10 লিখলাম, ওই m1 d1, আচ্ছা আমি যদি লিখে দিই আরেকবার, m1 d1 t1 বাই w1 সমান সমান m2 d2 t2 বাই w2। m1 কত, 10 জন, d1 কত, কতদিন, 8 দিন, t1 আমার বলেনি প্রতিদিন কতটা কাজ করছে, কতটা কাজ করছে, 50টা কাজ, সমান সমান m2 কত, m2 কতজন, m2 এর ভ্যালু বের করতে বলেছে, d2 কত, 10 দিন কাজ করে, কতটা কাজ করে, 100টা কাজ করে, আর শূন্য দিয়ে শূন্য কাটলাম, এই শূন্যের সাথে এই শূন্য কাটলাম, 5 দিয়ে কাটলাম, 5 দুগুণে 10, 8 দুগুণে 16, তাহলে m2 কত, m2 এর ভ্যালু 16, মানে কতজন পুরুষ কাজ করবে, 16 জন পুরুষ কাজ করবে, 1 নম্বর অপশনটা সঠিক উত্তর। নেক্সট, এ এবং বি একসাথে একটি কাজ 8 দিনে করতে পারে, বি যদি এর থেকে 25% বেশি দক্ষ হয়, তাহলে এ একা কাজটি কতক্ষণে করতে পারবে? বি এর থেকে বেশি দক্ষ, তাহলে বলতে পারি এ যদি 100টা কাজ করে, বি তাহলে কটা কাজ করবে, 25% বেশি, তাহলে 25টা বেশি 125টা কাজ করবে। দুজনে মিলে কতগুলো কাজ করবে, 225টা কাজ করবে। এরকম দুজনে মিলে কদিন কাজ করছে, 8 দিন, তাহলে গুণ 8, এটা আমার টোটাল ওয়ার্ক হয়ে গেল। এটাই কার করতে হবে, এর করতে হবে, এর এফিসিয়েন্সি কত, 100 ইউনিট করে, কতদিন কাজ করবে জানি না, এক্স লিখে দিলাম, তাহলে এক্স সমান সমান কত, 225 গুণ 8 বাই 100, 25 দিয়ে কাটলে 4 25 100, 25 দিয়ে কাটলে 9 25 225, 4 দিয়ে কাটলে 4 দুগুণি 8, তাহলে 9 দুগুণি কত, 18, তাহলে এর একা কাজটা করতে 18 দিন সময় লাগবে, মানে 3 নম্বর অপশনটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, এ বি সি যথাক্রমে 20 30 ও 60 দিন একটি কাজ করতে পারে, এ কত দিনে কাজ শেষ করতে পারবে যদি প্রতি তৃতীয় দিনে বি ও সি দ্বারা সহায়তা করা হয়? আচ্ছা, ফার্স্টে বের করি, এ করবে 20 দিনে, বি করবে 30 দিনে, সি করবে 60 দিনে, লসগু কত, লসগু 60ই হবে, তাহলে এর এফিসিয়েন্সি 20 দিনে 60টা কাজ 3, এটা 2, এটা 1, এর এফিসিয়েন্সি হয়ে গেল 3 ইউনিট পার ডে, সি এর এফিসিয়েন্সি 2 ইউনিট পার ডে, সরি সি কেন বলবো, আগে বি করবো, বি এর এফিসিয়েন্সি 2 আর সি এর এফিসিয়েন্সি 1। কি বলেছে, এ কাজটা রোজই করছে, 3 দিন পর পর, মানে তৃতীয় দিন করে বি আর সি তাকে হেল্প করে, তাহলে প্রথম দিন 3 ইউনিট কাজ হয়েছে, দ্বিতীয় দিনও 3 ইউনিট কাজ হয়েছে, তৃতীয় দিন কতটা কাজ হয়েছে, বি আর সি সবাই মিলে হেল্প করেছে, তাহলে 3 ইউনিট, এই যে এই তিনটাকে যোগ করে দেবো, 3 4 5 6, 6 ইউনিট কাজ হয়েছে। এই টোটাল কাজটা কত দিনে হয়েছে, 3 দিনে হয়েছে, কত, 6 3 9 3 12, তাহলে 3 দিনে 12টা কাজ হচ্ছে, 60টা কাজ কত দিনে হবে, 60 বাই 12, মানে 5টা লটে হবে, মানে 5 বার বার করে হবে, মানে 5টা 3 দিনের পেয়ার পেয়ার করে হবে, তাহলে টোটাল কতদিন কাজ লাগলো, 3 গুণ 5 3 5 15 দিন, মানে অ্যান্সার কোনটা হয়ে গেল, 1 নম্বর অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, আদিত্য এবং ভাস্কর 15,000 টাকা এর জন্য একটি কাজ করার প্রতিশ্রুতি নেয়, আদিত্য একা এটি 15 দিনে করতে পারে, যখন ভাস্কর একা এটিকে 18 দিনে করতে পারে, চন্দ্রের সাহায্যে তারা এটি 6 দিনে শেষ করতে পারে, তাহলে চন্দ্রের ভাগ কি? আচ্ছা, ভাগটা কিসের ভিত্তিতে হয় বলো তো, ভাগটা আমাদের হয় হচ্ছে এফিসিয়েন্সির ভিত্তিতে, যে যত এফিসিয়েন্সি বেশি সে তত বেশি টাকা পায়, যার এফিসিয়েন্সি যত কম সে তত কম টাকা পায়। ওকে, আচ্ছা, আদিত্য এ করে কদিনে, 15 দিনে পুরো কাজটা, ভাস্করকে বি লিখবো, হ্যাঁ বি লিখি, ভাস্কর করে কত দিনে কাজ, 18 দিনে কাজ, চন্দ্রকে সি লিখছি, সি কত দিনে করে, 6 দিনে কাজ, না চন্দ্র সহায়তায়, তাহলে এ প্লাস বি প্লাস সি করছে আমাদের 6 দিনে, এখান থেকে টোটাল ওরা কত, তিনটে লসগু হয় 90, 6 15 90, 5 18 90, 6 15 90, তাহলে দেখো এর এফিসিয়েন্সি 6, বি এর এফিসিয়েন্সি 5, সি এর এফিসিয়েন্সি কত হবে, যাতে এই তিনজনের এফিসিয়েন্সিটা 15 হয়, তাহলে সি এর এফিসিয়েন্সি কত হবে, 4 হবে, 6 5 4, তাহলে 6 ইউনিট 5 ইউনিট 4 ইউনিট তিনটে মিলে যদি করে, তাহলে আমি টাকা কত পাই, 15,000 টাকা, আর তিনটে যোগ করে কত, 6 আর 5 হয় 11, 11 4 15, তাহলে 15 ইউনিট কাজ করলে আমি পাচ্ছি হচ্ছে 15,000 টাকা, বুঝতে পারছো, 1 ইউনিট কাজ করলে আমি 1,000 টাকা পাচ্ছি, তাহলে সি কত ইউনিট কাজ করেছে, সি 4 ইউনিট কাজ করেছে, 4 ইউনিটের ভ্যালু কত, 4,000 টাকা, তাহলে অ্যান্সার কোনটা হয়ে গেল, 1 নম্বর অপশনটা সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, 12 জন অদক্ষ ও 14 জন দক্ষ কর্মী মিলে একটি নির্দিষ্ট কাজ 9 দিনে সম্পন্ন করে, যদি প্রতিটি অদক্ষ শ্রমিকের একজন দক্ষ শ্রমিকের চেয়ে কাজ করতে দ্বিগুণ সময় লাগে, তাহলে 12 জন দক্ষ শ্রমিক একই কাজ কত দিনে শেষ করবে? দেখো, অদক্ষ শ্রমিকের
আর দক্ষ শ্রমিকের টাইমের রেশিও কি, অদক্ষ শ্রমিক দ্বিগুণ সময় নেয়, তাহলে ধরে নিচ্ছি অদক্ষ শ্রমিক 2 ইউনিট সময় নিলে দক্ষ শ্রমিক 1 ইউনিট সময় নেবে। এটা কি গেল টাইমের রেশিও। টাইমের রেশিও যা হয় এফিসিয়েন্সি রেশিও কি, তার ব্যস্ত সম্পর্ক হয়, মানে বেসিক্যালি উল্টো হয়। তাহলে কি হয়ে যাবে, এটা 1:2, মানে অদক্ষ শ্রমিক একটা কাজ করে যেই টাইমে, দক্ষ শ্রমিক দুটো কাজ করে সেই টাইমে। তাহলে দুজনে মিলে একত্রে কটা কাজ করছে, আচ্ছা দুজনে আমার পার্টিকুলার দুজন লাগবে না, কি বলেছে 12 জন অদক্ষ শ্রমিক 1 ইউনিট কাজ করে একজন অদক্ষ শ্রমিক, তাহলে 12 জনে কতটা কাজ করবে 12 ইউনিট। আর 14 জনে কাজ করে 2 ইউনিট করে, তাহলে 14 জনের টোটাল কাজ করবে কত, 14 দুগুণে 28 ইউনিট। তাহলে 12 জন অদক্ষ শ্রমিক ও 14 জন দক্ষ কর্মী মিলে একদিনে কটা কাজ করবে, 28 যোগ 12 28 29 30 40, 40টা কাজ করবে। তাহলে 9 দিনে কটা কাজ করবে, 40 ইন্টু 9 4 নং কত 36, 360টা কাজ করবে। এবার কি বলেছে 12 জন দক্ষ শ্রমিক একই কাজ কত দিনে করবে, মানে 12 জন দক্ষ শ্রমিক এই 360 ইউনিট কাজ কত দিনে করবে। একজন দক্ষ শ্রমিক একদিনে কটা কাজ করে, দুটো কাজ করে, তাহলে 12 জন একদিনে কটা কাজ করবে, 12 দুগুণে 24টা কাজ করবে। ওকে, তাহলে 360টা কাজ কত দিনে করবে, 360/24, যদি 12 দিয়ে কাটি 12 দুগুণে 24, 3 12 36 30, 2 দিয়ে করলে 15 দুগুণে 30, তাহলে অ্যান্সার কত 15 দিন, মানে 2 নম্বর অপশনটা সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, এক্স ওয়াই এর চেয়ে দ্বিগুণ ভালো একজন কর্মী, দ্বিগুণ ভালো মানে কি এফিসিয়েন্সিটা ডবল, তাহলে এক্স ইস টু ওয়াই এদের রেশিওটা কি হয়ে যাবে 2:1, এটা এফিসিয়েন্সি রেশিও, কারণ এক্স বলেছে দ্বিগুণ দক্ষ। একসাথে তারা 14 দিনের মধ্যে একটি কাজ করে, একসাথে কাজ করে 14 দিন, একদিনে এরা দুজনে মিলে কটা কাজ করবে, দুটো আর একটা মিলে 3টে কাজ করবে, তাহলে 14 দিনে কটা কাজ করবে 3 গুণ 14, এটা আমার কি হয়ে গেল টোটাল ওয়ার্ক। এবার কি বলেছি এক্স একা কত দিনে কাজটা করবে, এক্স একদিনে কটা কাজ করে, এই যে দেখতে পাচ্ছি দুটো কাজ করে, তাহলে 3 গুণ 14টা কাজ কত দিনে করবে, 3 গুণ 14/2, কাটাকাটি করলে 7, 3 7টা কত 21, তাহলে অ্যান্সার কত 21 দিন, মানে 2 নম্বর অপশনটা সঠিক উত্তর। নেক্সট, এক্স লোককে 15 দিনের মধ্যে একটি কাজ করার জন্য একটি চুক্তি দেওয়া হয়েছিল, অসুস্থতার কারণে কাজে আসেনি 3 জন, তাহলে বাকিরা 20 দিনের মধ্যে কাজটি শেষ করেছে, তাহলে এক্স এর মান কত। আচ্ছা এক্স জন কতজন জানি না, আমি লিখছি এক্স জন কাজ করে কদিন 15 দিন, তাহলে এক্স গুণ 15, এটা আমার টোটাল ওয়ার্ক হয়ে গেল। এটা সমান সমান আমার কি হবে, টোটাল ওয়ার্কটা তো সেমই থাকে, তাহলে অসুস্থতার কারণে 3 জন আসেনি, আগে এক্স জন ছিল, এখন কি হয়ে গেছে এক্স মাইনাস 3 জন, এই 3 জন কত দিনে কাজটা কমপ্লিট করে 20 দিনে, তাহলে এই দুটো সমান হবে, মানে বেসিক্যালি M1D1 সমান সমান M2D2, ওই ফর্মুলাটা আমরা ইউজ করলাম। 5 দিয়ে করলে 3 5 15, 5 দিয়ে করলে 4 5 20, তাহলে বাঁ দিকে হয়ে যায় 3x, ডান দিকে হয়ে যায় 4x এ 4x মাইনাস 3 4 12, যদি 3x টা এদিকে নিয়ে আসি 4x থেকে 3x বাদ দিলে x, আর 12টা ওদিকে নিয়ে আসলে 12, তাহলে x এর ভ্যালু কত 12, মানে কোনটা 1 নম্বর অপশনটা সঠিক উত্তর। নেক্সট দেখো, একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির খরচের চেয়ে 40% কম, যদি ওয়াশিং মেশিনের দাম 18% বৃদ্ধি পায় এবং তার টিভির দাম 10% কমে যায়, তাহলে 5টি ওয়াশিং মেশিন ও দুটো টিভির মোট খরচের কি পরিবর্তন হবে। আচ্ছা বলেছে টিভির খরচের থেকে, মানে টিভির দামের থেকে ওয়াশিং মেশিনের দাম কম, তাহলে ওয়াশিং মেশিনকে ডব্লিউ দিয়ে লিখলাম, টিভিকে আমি টিভি লিখলাম। টিভির দাম যদি 100 টাকা হয়, তাহলে ওয়াশিং মেশিনের দাম কত হবে 40% কম, 40 কম মানে 60 টাকা। একটা ওয়াশিং মেশিনের দাম 60 টাকা, একটা টিভির দাম 100 টাকা, আমাকে কি বলেছে 5টি ওয়াশিং মেশিন, তাহলে 5টা ওয়াশিং মেশিনের দাম কত 5 6 30, 300 টাকা হবে। আর দুটো টিভির দাম কত হবে 100 দুগুণি 200 টাকা, তাহলে টোটাল আমার দাম কত হচ্ছে 500 টাকা। 500 টাকার মধ্যে আমি 5টি ওয়াশিং মেশিনও পাচ্ছি, দুটো টিভিও পাচ্ছি। এবার আমার পরিবর্তনটা কি হচ্ছে, ওয়াশিং মেশিনের দাম 18% বৃদ্ধি পেয়েছে, আগে ছিল 300, এখন পেয়েছে বৃদ্ধি 18%, মানে দাম কত হয়েছে 118%। কাটাকাটি করলে 0 0 কেটে গেল, 3 8 24, হাতে থাকে 2, 3 1 3 4 5, 3 1 3, 354 টাকা দাম হয়ে গেছে ওয়াশিং মেশিনের 5টার দাম, কিন্তু একটার দাম না। আর টিভির দাম কত 10% কমে গেছে, তাহলে টিভির দাম টোটাল কত ছিল 200 টাকা, 10% কমেছে মানে 90% ভ্যালু দাঁড়িয়েছে, তাহলে কত 9 দুগুণে 118, 180 টাকা হয়ে গেছে। তাহলে 4 5 13, 3 হাতে থাকে 1, 3 1 4 1 5, 534 টাকা আমার দাম হয়ে গেছে। আগে দাম কত ছিল 500 টাকা, তাহলে বেড়েছে ক টাকা, বেড়েছে 34 টাকা, তাহলে শতকরা কত বেড়েছে 34/500 গুণ 100%, 5 দিয়ে কাটি 5 6 30, 5 8 40, তাহলে 6.8%, তাহলে 6.8% কি হয়েছে বৃদ্ধি হয়েছে, তাহলে ইনক্রিজ, মানে 4 নম্বর অপশনটা আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, যদি একটি নিবন্ধের মূল্য 2500 টাকা হয় এবং এর বিক্রয় মূল্য 2375 টাকা হয়, তাহলে ক্ষতির শতাংশ কত। আচ্ছা আমি 2500 টাকা একটা জিনিস কিনেছি, বিক্রি করেছি 2375 টাকায়, তাহলে ক্ষতি কত হয়েছে, 2500 থেকে 2375 টাকা বাদ দেবো, বাদ দিলে কত হয় 125 টাকা, তাহলে 125 টাকা ক্ষতি হয়েছে, কার ওপর ক্ষতি হয় কস্ট প্রাইসের ওপর ক্ষতি হয়, তাহলে শতকরা কত ক্ষতি 125/25,
2500 ইন্টু 100%, দুটো শূন্য কাটলে 25 দিয়ে 5 25 125, মানে কোনটা 5%, মানে 3 নম্বর অপশনটা আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, শনিবার 1500 লোক একটি প্রদর্শনীতে পরিদর্শন করেছে এবং 1680 জন রবিবার প্রদর্শন করেছে, শতকরা ড্যাশ হারে মানুষের সংখ্যা বেড়েছে প্রদর্শনীর পরিদর্শন করা। শনিবার 1500 জন ছিল, রোববার তার থেকে বেড়েছে কতটা, 1500 থেকে 1680 হয়েছে, মানে বেড়েছে কত, বেড়েছে হচ্ছে 180 জন। তাহলে 180 জন বেড়েছে শনিবারের তুলনায়, এটাই শতকরা কত, শতকরা হচ্ছে 180 বাই 1500 ইন্টু 100%, 0 0 0 কাটলো, 15 1 15, 16 17 30, 15 2 30, তাহলে কত, 12% বেড়েছে, মানে 3 নম্বর অপশনটা সঠিক উত্তর। নেক্সট, দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে বিজয়ী 1854টি ভোট এবং পরাজিত 618টি ভোট পান, মোট কত শতাংশ বিজয় প্রার্থীর পক্ষে ভোট দিয়েছিল। মোট কত শতাংশ দিয়েছিল, তার মানে যে বিজয় পার্টি আর পরাজিত পার্টি দুটো মিলে আমার মোট সংখ্যা, মোটটাকে বের করে নিই। 1854 সাথে যদি 618টা আমরা যোগ করে দিই, 8 আর 4 12, হাতে থাকে 1, 5 1 6 1 7, 6 6 12 13 14 4, হাতে থাকে 2, হাতে থাকে 1 2, 2472 জন আমার টোটাল ভোট দিয়েছিল। এর মধ্যে বিজয় প্রার্থী কতগুলো ভোট পেয়েছে, 1854টি, এটাই কত পার্সেন্ট, পার্সেন্ট হচ্ছে 1854 বাই 2472 গুণ 100%, 4 দিয়ে করলে 4 25 100, 4 দিয়ে করলে 4 6 24, 4 1 4, 4 8 32, 618, 618 কে যদি আমি 3 দিয়ে করি, 3 8 24, তার থেকে 2, 3 1 3 4 5, 3 6 18, তাহলে এটা 3 দিয়ে চলে যাবে। 3 25 কত, 3 25 75%, 75% মানে কোনটা, 75% মানে হচ্ছে 4 নম্বর অপশনটা আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, রবির বেতন প্রথমে 50% কমানো হয়েছিল এবং 50% পরে বৃদ্ধি করা হয়েছিল, চূড়ান্ত বেতন কত শতাংশ প্রাথমিকের বেতনের তুলনায় কম ছিল। আচ্ছা, বেসিক্যালি একটা জিনিস মনে রাখবা, যদি সেম জিনিস বাড়ে আর কমে, মানে এ পার্সেন্টে আবার বেড়েছে, পরে আবার এ পার্সেন্টে আবার কমেছে, তাহলে শতকরা চেঞ্জ কি হয়, সবসময় কমে কত, এ স্কোয়ার বাই 100%। এটা খেয়াল করবা, যদি সেম পার্সেন্ট বাড়ানো হয় এবং সেম পার্সেন্ট কমানো হয়, তখনের ক্ষেত্রে এই ফর্মুলাটা প্রযোজ্য হয়। তাহলে এখান দিয়ে কি হবে, মাইনাস এ কত 50, তাহলে 50 গুণ 50 মানে বেসিক্যালি 50 স্কোয়ার ডিভাইডেড 100, 0 0 0 0 কাটলাম, 5 5 25, মানে চূড়ান্ত যে বেতন সেটা প্রাথমিক বেতনের থেকে 25% কম হবে, অর্থাৎ কোনটা, 1 নম্বর অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, 56 ইনক্রিজ বাই 15% ইকুয়াল হাউ মাচ, মানে 56 এর যদি 15% আমি বাড়াই, তাহলে ওটার ভ্যালু কত দাঁড়ায়, ভ্যালু কত দাঁড়ায়, 56 এর ফার্স্টে 15%টা বের করে নিই, 15 বাই 100, 0 0 কেটে গেল, 5 দিয়ে 3, 5 দিয়ে 2, তাহলে এটা হয়ে যায় 3 দিয়ে 3 5 15, 5 হাতে থাকে 1, 3 18, 1 19 9, হাতে থাকে 1, 3 5 15, 1 16, এটা ডিভাইডেড 2, মানে 8 দুগুনি 16, 4 দুগুনি 8, 7 দুগুনি 14, 0.5, এতটা আমার কি বেড়েছে, তাহলে বেড়ে কতটা হয়েছে, 5650 এর থেকে যদি বেড়ে যায় 847.5, তাহলে নতুনটা দাঁড়াবে 5 7, 5 আর 4 9, 6 6 12 13 14, 4 হাতে থাকে 1 6, 6497.5, মানে 4 নম্বর অপশনটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি বলেছে, যদি না এ পাইপ যদি এক্স ঘন্টার মধ্যে একটি কুণ্ড পূর্ণ করে বা একটি ট্যাঙ্কি পূর্ণ করে, ঠিক আছে, বি পাইপ ওয়াই ঘন্টার মধ্যে পূর্ণ করছে, ঠিক আছে, সি পাইপ জেড ঘন্টার মধ্যে ওটা খালি করছে, আচ্ছা এ আর বি পাইপটা ভর্তি করছে আর সি পাইপটা কি খালি করছে, তাহলে পাইপ এ বি সি একসাথে খোলা হলে কুণ্ডটি সম্পূর্ণরূপে ভরাট করার জন্য কত সময় লাগবে। আচ্ছা, এ পাইপটা কতক্ষণে ভর্তি করছে, এক্স ঘন্টায়, বি পাইপটা কতক্ষণে ভর্তি করছে, ওয়াই ঘন্টায়, আর সি পাইপটা খালি করছে জেড ঘন্টায়, যেহেতু খালি করছে আমি মাইনাস দেখে দিলাম, ঠিক আছে, তাহলে টোটাল ওয়ার্ক কত, এই তিনটে লসাগু মানে এক্স ওয়াই জেড হয়ে যাবে, তাহলে এক্স ঘন্টায় এক্স ওয়াই জেড ভর্তি করছে 1 ঘন্টায় ওয়াই জেড, ওয়াই ঘন্টায় এক্স ওয়াই জেড ভর্তি করছে 1 ঘন্টায় এক্স জেড, জেড ঘন্টায় এক্স ওয়াই জেড খালি করছে 1 ঘন্টায় এক্স ওয়াই ইউনিট খালি করছে। তাহলে তিনটে পাইপ যদি একসাথে খোলা থাকে তাহলে কতটা ভর্তি হবে, ওয়াই জেড ভর্তি হচ্ছে, এক্স জেড ভর্তি হচ্ছে, এক্স ওয়াই খালি হচ্ছে, তাহলে এতটা আমার 1 ঘন্টায় ভর্তি হচ্ছে, তাহলে এই এক্স ওয়াই জেড ভর্তি হতে কত সময় লাগবে, এক্স ওয়াই জেড ডিভাইডেড এটা, তাই তো। এবার অপশন দেখি, ওয়াই জেড প্লাস এক্স জেড কোথায় আছে, ওয়াই জেড এই 1 নাম্বার অপশনে আছে, এক্স ওয়াই জেড ডিভাইডেড ওয়াই জেড প্লাস এক্স জেড মাইনাস এক্স ওয়াই, ওকে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, একই ক্ষমতার 15টি পাইপ ব্যবহার করে একটি জলের ট্যাঙ্কি 9 মিনিটে ভরাট করা যায়, একই ক্ষমতার 20টি পাইপ ব্যবহার করলে কত মিনিটে পানির ট্যাঙ্কটি ভরা হবে, আচ্ছা ভরা হবে। 15টি পাইপ ভর্তি করছে কতক্ষণে, 9 মিনিটে, তাহলে এখান থেকে আমি যদি M1 D1 এর ফর্মুলা অ্যাপ্লাই করি, নিচে তোর W1 লাগবে না, সমান সমান M2 D2, এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, M1 কি কতটা কাজ করছে, 15টা কাজ করছে, D1 কতক্ষণ কাজ করছে, 9 মিনিট, সমান সমান M2 কত, 20টা পাইপ কতক্ষণে কাজ করছে, D2 আমরা জানি না,
কাটাকাটি যদি করি 5 দিয়ে 4, 5 দিয়ে 3, 3 নং 27, 27/4, 4 6 24, 30, 4 7 28, 20, 4 5 20, 6.74 মিনিট। মানে অ্যান্সার কোনটা? 1 নম্বর অপশনটা সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। একটি বাসের গতি প্রতি 2 ঘন্টা পর পর 4 কিলোমিটার প্রতি ঘন্টা বৃদ্ধি পায়। বাস যদি প্রথম 2 ঘন্টায় 80 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে 10 ঘন্টার মধ্যে বাস দ্বারা অতিক্রম করা মোট দূরত্ব কত হবে? আচ্ছা, আমাকে কি বলেছে? প্রতি 2 ঘন্টা পর পর 4 কিলোমিটার করে বৃদ্ধি পায়। প্রথম 2 ঘন্টায় কতটা গেছে? 80 কিলোমিটার। প্রথম 2 ঘন্টায় যদি 80 কিলোমিটার যায়, এক এক ঘন্টায় কতটা গেছে? এক এক ঘন্টায় 40 করে গেছে। প্রথম ঘন্টায় 40 গেছে, পরের ঘন্টায় 40 গেছে। 2 ঘন্টা পরে কি হয়েছে? 4 বাড়বে, মানে 44। এটাও দুবার যাবে, 44 যোগ 44। আবার কি 2 ঘন্টা পরে 4 বাড়বে, 48 যোগ 48। আবার 2 ঘন্টা পরে 4 বাড়বে, 52 যোগ 52। আবার 2 ঘন্টা পরে 4 বাড়বে, 56 যোগ 56। ঠিক আছে। আচ্ছা, আমি যোগ করব। 40 দুগুণি কত? 40 দুগুণি 80। 44 দুগুণি কত? 44 দুগুণি 88। 48 দুগুণি কত? 18 16 6 96। 52 দুগুণি কত? 104। আর 56 দুগুণি কত? 112। সব কটা যদি আমি যোগ করি, একটু বড় হয়ে গেল, ঠিক আছে। 100, 200, আচ্ছা 4 5 6 6 6 12, 12 8 20, 20 শূন্য হাতে থাকে 2, 1 2 3, 3 আর 9 12, 12 18, 20 28, হাতে থাকে 2, 1 1 2 3 4, 480 কিলোমিটার। মানে অ্যান্সার কোনটা? 2 নম্বর অপশনটা সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন। একটি গাড়ি 5 ঘন্টায় 275 কিলোমিটার পথ অতিক্রম করে। যদি এর গতি 5 কিলোমিটার পার ঘন্টা কমে যায়, তাহলে গাড়িটি 250 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে? ফার্স্ট আমি স্পিডটা বের করবো। স্পিড কি? ডিস্টেন্স বাই টাইম, মানে 275/5। কলকাতায় 5 5 25, 26 27, 5 5 25। আগে গতিবেগ ছিল 55 কিলোমিটার পার ঘন্টা। এখন আমার কি হচ্ছে? 5 কিলোমিটার পার ঘন্টা গতিবেগ কমেছে, মানে এখন কত হয়েছে? 5 বাদ দিলে এখন হচ্ছে 50 কিলোমিটার পার ঘন্টা। এই স্পিডে 250 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স 250, স্পিড আমার 50, কাটাকাটি করলে 5। তাহলে এখন টাইম লাগবে 5 ঘন্টা। মানে কোনটা? 1 নম্বর অপশনটা সঠিক উত্তর। চল নেক্সট কোশ্চেন। একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একই দিকে 56 মিটার পার সেকেন্ড এবং 46 মিটার পার সেকেন্ড বেগে সমান্তরাল ট্র্যাকে চলছে। দ্রুতগামী ট্রেন 26 সেকেন্ডে ধীর গতির ট্রেনটিকে অতিক্রম করছে। প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত? দেখো, যখন আমার ট্রেনের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, রেগুলার ক্লাসে আমি কি বলি, যে সেম ডিরেকশনে যাক আর বিপরীত ডিরেকশনে যাক। আমার যেটা ডিস্টেন্স, সেটা সবসময় ট্রেন দুটোর দৈর্ঘ্যের যোগফল হবে। এখানে একই দৈর্ঘ্য বলেছে, একই দৈর্ঘ্য মানে কি? একটার দৈর্ঘ্য যদি এক্স হয়, আরেকটার দৈর্ঘ্য এক্স হবে, তাহলে ডিস্টেন্স কত? যোগ করলে 2x হবে। এই 2x-টা কভার করবে কিভাবে? রিলেটিভ স্পিডে কভার করবে। রিলেটিভ স্পিডটা কি হবে? এখানে দেখতে হবে একই দিকে যাচ্ছে না বিপরীত দিকে যাচ্ছে। যদি একই দিকে যায়, তাহলে দুটো স্পিডের পার্থক্য দেখবো। আর যদি বিপরীত দিকে যায়, তাহলে আমরা কি করবো? যোগ করব। এখানে একই দিকে বলছে, তাহলে পার্থক্য 56 থেকে আমরা 46 বাদ দেবো। এটাই সমান সমান কত? এটাই সমান সমান 26 সেকেন্ড। কেন সেকেন্ড? আমি 2x-টা এটা মিটারেই ধরেছি, ঠিক আছে। আমি যেটা ট্রেনের ধরো সেটা মিটারে ধরেছি, আর গতিবেগ কি আছে? মিটার পার সেকেন্ডে। তাহলে আমাদের যেটা টাইম বেরোবে সেটা সেকেন্ডেই বেরোবে। তাহলে 2x/56 - 46, যদি 2 দিয়ে কেটে দিই, 2 দিয়ে এটা 13, তাহলে x সমান সমান 13 গুণ 56 থেকে 46 বাদ দিলে কত হয়? 10। 13 গুণ 10 মানে 130। তাহলে x এর ভ্যালু কত? 130। মানে 4 নম্বর অপশনটা সঠিক উত্তর। আর আমি x কি ধরেছি? প্রতিটা ট্রেনের দৈর্ঘ্য। তাহলে দুটো ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে 130, 130 মিটার। ওকে, চলো আজকে লাস্ট কোশ্চেন, যেটা একটি গাড়ি 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 80 কিলোমিটার এবং পরবর্তী 30 কিলোমিটার 30 কিলোমিটার পার ঘন্টা বেগে চলে, তার গড় গতিবেগ কত? আচ্ছা, গড় গতিবেগ কত? গড় গতিবেগ মানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত? প্রথমে গেছে 80 কিলোমিটার, পরে গেছে 30 কিলোমিটার, 8 9 10 11 110 কিলোমিটার, বাই টোটাল টাইম কত? 80 গেছে 20 কিলোমিটার পার ঘন্টা বেগে, মানে টাইম কত? 80/20 মানে 4, যোগ 30 কিলোমিটার গেছে 30 কিলোমিটার পার ঘন্টা বেগে, মানে কত সময় লেগেছে? 1 ঘন্টা। তাহলে 110/4 করলে কত হয়? 5 দুগুণি 10, 5 দুগুণি 10, 22 কিলোমিটার পার ঘন্টা। মানে কোনটা? 1 নম্বর অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে। যারা যারা চ্যানেলে নতুন এসো, কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের যত রেলওয়ে এক্সপিরিয়েন্স বন্ধু আছে তাদেরকে ভিডিওটা শেয়ার করবে। কোন কোশ্চেনটা আজকে তোমরা বুঝতে পারলে না, বা কোনো কোশ্চেনে যদি কোনো প্রবলেম হয়, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। অথবা তোমাদের যদি পার্সোনাল কোনো ডাউট থাকে, সেটা আমাকে পাঠানোর জন্য এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এই চ্যানেলে জয়েন করে এই যে লিভ এ কমেন্ট বলে একটা অপশন থাকে, নিচে কমেন্ট সেকশন একটা অপশন থাকে, বা তোমরা চ্যানেলে গিয়ে আমাদের ডিসকাশন গ্রুপে গিয়েও তোমরা তোমাদের ডাউটগুলো পাঠাতে পারো, অথবা আমাকে ডিরেক্ট ইনস্টাগ্রামে এই আইডিতে পাঠাতে পারো। সেটা আমি নেক্সট দিন ক্লাসে তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করবো।
ওকে, তো আজকের জন্য এইটুকুনি। থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল।